নমস্কার দর্শক, আপনারা দেখতে শুরু করেছেন নর্থ বেঙ্গল টিভি। এই মুহূর্তে উত্তর দিনাজপুর তথা গোয়ালপুকুরের রাজনীতিতে যে বিস্তর আলোচনা, সেই বিস্তর আলোচনার কেন্দ্রে একটাই নাম ঘুরছে, গোয়ালপুকুরের বিজেপির প্রার্থী। আমরা এই মুহূর্তে নর্থ বেঙ্গল টিভির স্টুডিওতে গোয়ালপুকুর বিধানসভার বিজেপির প্রার্থী মাননীয় সরজিৎ বিশ্বাস মহাশয়কে নিয়ে উপস্থিত হয়েছি এবং ওনাকে নিয়ে ওনার সম্পূর্ণ রাজনৈতিক যে পথ চলা এবং কীভাবে 2026 বিধানসভা নির্বাচন উনি জনসাধারণের কাছে যাবেন, প্রচার করতে যাবেন এবং সর্বাঙ্গীন বিষয় আজকে আমরা ওনার সঙ্গে আলোচনা করব। সরজিৎবাবু, আপনাকে নমস্কার নর্থ বেঙ্গল টিভির পর্দায়। আপনাদেরকেও নমস্কার, নর্থ বেঙ্গল টিভির সকল সদস্যকে এবং সম্পাদককে। কেমন লাগছে, প্রথম অনুভূতি কি গোয়ালপুকুরে বিজেপির এমএলএর ক্যান্ডিডেট হয়ে প্রথম অনুভূতি কি বলবেন? প্রথমেই আমি আমাদের গোয়ালপুকুরের যে সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আছে, বুথ স্তর থেকে জেলা পদাধিকারী, সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। এছাড়া আমাদের এই গোয়ালপুকুরে যে সমস্ত জনতা জনার্দন, দেবতুল্য জনগণ, সকলকেই বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে আমার আন্তরিক ভালোবাসা দিয়ে আমার এই আগামী যে মহাযুদ্ধ, সেই যুদ্ধে আমি নামতে চলেছি। আমরা দেখেন বর্তমান রাজনীতির যে পরিস্থিতি রয়েছে গোটা পশ্চিমবঙ্গে, প্রধান বিরোধী দল বর্তমানে বিজেপি এবং ক্ষমতায় রয়েছে শাসক তৃণমূল কংগ্রেস। সেই জায়গায় আমরা দেখলাম নরেন্দ্র মোদীর ব্রিগেড সভা, তার পরের দিনই বিজেপির ক্যান্ডিডেট ঘোষণা। প্রায় 100টার 150টার মতো প্রার্থী ঘোষণা করেছেন বিজেপি এবং আরও বাকি রয়েছে। সর্বপ্রথমে কেমন অনুভূতি হলো যে আপনি আপনার নাম পৃথিবীর বৃহত্তম দলের একজন এমএলএর ক্যান্ডিডেট হিসেবে উঠে আসার জন্য? যেই অনুভূতিটা আমি উপলব্ধি করতে পারছি, সেটা আমার জীবনের সবথেকে বড় পাওনা। আজকের দিনে আমি সেটা অনুভব করতে পারছি। এবং দেখা যায় গোয়ালপুকুর হচ্ছে এখানে মুসলিম অধ্যুষিত এরিয়া, যেখানে হিন্দু সংখ্যা মাইনরিটি বললেই চলে। এবং সেই জায়গায় দেখা যায় বিজেপিকে যে একটা পার্টিকুলার ধর্মের পার্টি হিসাবে যে বিরোধীরা দাগিয়ে দেয়, সেই জায়গা থেকে কি বলবেন? আপনার প্রাথমিক প্রতিক্রিয়া কি, কতটা কি? বিরোধীদের কাজই হচ্ছে ধর্ম নিয়ে তাদের রাজনীতি করা, কিন্তু বিজেপি সম্পূর্ণ একটা আলাদা রাজনৈতিক দল। তারা কোনো ধর্মকে কোনো প্রাধান্য দেয় না। এখানটায় দেশ আমাদের সবথেকে আগে, তারপরে আমাদের পার্টি। আর সেই দিক দিয়ে যদি চিন্তা ভাবনা করেন, আমাদের যে সমস্ত এই গোয়ালপুকুরের ভূমিতে যে সমস্ত রাষ্ট্রবাদী মানুষ আছে, সে যে ধর্মেরই হোক না কেন, দেশকে নিয়ে চিন্তা ভাবনা করে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তা তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করে। সেই জায়গাটি আজকে আমরা সোশ্যাল মিডিয়া বলুন, সব বিভিন্ন প্রথম সংবাদ মাধ্যম বলুন, তৃণমূলের প্রার্থী ঘোষণা হয়েছে এবং তৃণমূল 291টি আসনেই প্রার্থী ঘোষণা করেছে। দার্জিলিং, কালিম্পং আর কার্শিয়াং যে 3টা রয়েছে, ওটা গোর্খাল্যান্ডে ছাড়া হয়েছে। এবং যেটা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে যে এটা নির্বাচন কমিশন এবং কেন্দ্র সরকারকে একটাই আরোপ করলেন যে নির্বাচন কমিশন তার যে সাংবিধানিক পোস্ট, সেই পোস্টের অপব্যবহার করে বিভিন্ন রকম যারা উচ্চ পদকারী আধিকারী রয়েছেন, চিফ সেক্রেটারি বলুন, মুখ্য সচিব বলুন, ডিজি বলুন, তাদেরকে সরিয়ে দিচ্ছে। এখনও ইলেকশনের নোটিফিকেশন হয়নি, তার আগেই কি বলবেন সে বিষয়ে? ভারতের জাতীয় নির্বাচন কমিশন একজন স্বশাসিত সংগঠন, সংস্থা। তারা সর্বদাই চেষ্টা করে ভারতীয় যে সমস্ত পলিটিক্যাল পার্টিরা আছে তাদেরকে সুস্থ নির্বাচন তাদেরকে দেওয়া, সেটাই হচ্ছে তাদের কাজ। আর সেটা করার জন্য যে সমস্ত পদক্ষেপ তারা নিচ্ছে, আমরা জাতীয় নির্বাচন কমিশনকে আমরা সুস্বাগত এবং স্বাগত জানাই। বলছি, মোটামুটি আপনি কত বছর ধরে এই বিজেপিতে আছেন?
আমি দীর্ঘ 13 বছর ধরে এই ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছি, যুক্ত আছি। বর্তমানে আপনি তো বিজেপির গোয়ালপুকুরের ক্যান্ডিডেট রয়েছেন এবং তার সাথে সাথে আপনি জেলার কোনো দায়িত্ব বা কোনো দায়িত্ব রয়েছেন কি? হ্যাঁ, আমি জেলা কমিটির সদস্য আছি। দেখা যাচ্ছে এই মরশুমে যেখানে পশ্চিমবঙ্গে বিজেপি প্রধান বিরোধী দল, সেখানে দাঁড়িয়ে আজকে সারা ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্য, বিরোধীরা আপনাদের একটাই যেটা মূল এজেন্ডা তাদের থাকে, সেটা হচ্ছে যে দৈনন্দিন যে জিনিসগুলো রয়েছে, রান্নার গ্যাস বলুন, সেটা আপনি এবং যে সমস্ত জিনিসের পত্রের দাম প্রাইসলেস, সেগুলোর বিষয়ে আপনাদের একটা আরোপ করে যে না শুধু রাষ্ট্র দেখলে হবে না, আপনাদের যে দৈনন্দিন মানুষের যে চাহিদা সেটাও পূরণ করতে হবে। এবং সামনেই ভোট, এবং আপনাদের ইস্তেহারেও তেমনটা মানে ঘোষণা করা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, সেটাকে আপনারা বলেছেন যে আপনাদের রাজ্য সভাপতি বলেছে যদি আসে তাহলে অন্ন ভাণ্ডার 3000 করা হবে। সেই জায়গাটায় বিরোধীরা আরও জায়গা পাচ্ছে। কি বলবেন এই বিষয়ে, যদি একটু পরিষ্কার করে বলেন? দেখেন, আমাদের রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় নেতৃত্ব পরিষ্কারভাবে বলে দিয়েছে যে সমস্ত বর্তমান সরকারের যে সমস্ত জনমুখী প্রকল্পগুলো চলছে, সেই প্রকল্পগুলো প্রত্যেকটাই থাকবে এবং যে হারে এই জনমুখী প্রকল্পের সুবিধা জনসাধারণের প্রাপক বা পাওয়ার দরকার, সেই হারে তারা পাচ্ছে না। আর আমাদের সরকার আসলে পরে তার যে একদম ন্যূনতম যেটুক দরকার, যেই চাহিদাটা হলে পরে জনসাধারণের কিছুটা হলেও রিলিফ পায়, সেই ব্যবস্থা তারা করবে। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব সেটা আশ্বস্ত করেছে সবাইকে। এই বিষয়ে আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে প্রতিটা সরকার যখন নতুন সরকার আসে বা যারা রানিং সরকার রয়েছে, রুলিং পার্টির, তারা যখন চলে যায়, মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা থাকে যে যেগুলো বিগত সরকার যেগুলো প্রকল্প চালু করে গেছে, আপনি লক্ষ্মীর ভাণ্ডার বললেন, স্বাস্থ্যসাথী বলুন, তারপর হচ্ছে এই সমস্ত সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, এমন একটা শাসক দল এই জিনিসটা কাজে লাগাতে চাইবে যে আপনারা যদি ক্ষমতায় আসেন এইগুলোকে বাতিল করবেন। মানে একজন সাধারণ বিজেপির কর্মী হিসাবে এবং গোয়ালপুকুরের ক্যান্ডিডেট হিসেবে কতটা আশ্বস্ত করতে চাইবেন এলাকার মানুষকে? দেখেন, গোয়ালপুকুরের ক্যান্ডিডেট হিসেবে না, আমাদের আমাদের নেতা হচ্ছে আমাদের নরেন্দ্র মোদী, আমাদের নেতা হচ্ছে আমাদের গৃহমন্ত্রী অমিত শাহ। আমাদের পশ্চিমবাংলায় এসে আমাদের গৃহমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছে যে সমস্ত প্রকল্প চলছে সেই সমস্ত প্রকল্প কোনোটাই হবে না, বাতিল হবে না, বরঞ্চ যারা যতটুকু প্রাপ্য সেই প্রাপ্যটুকু না দিয়ে যে বঞ্চনা করা হচ্ছে তাদের উপরে তাদের পূর্ণ ভাবে সেটা যাতে তারা পায় সেই ব্যবস্থা আমরা করব। যে উদাহরণস্বরূপ যে লক্ষ্মীর ভাণ্ডার যেটা হচ্ছে 1200 টাকা 1000 টাকা দিয়েছিল এই বর্তমান সরকার, এই কিছুদিন আগে আবার সেটা 1500 টাকা 1700 টাকায় করেছে। কিন্তু আমাদের কেন্দ্র নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব যেটা একদম পরিষ্কার বার্তা যে মায়েদের যে সমস্ত বাচ্চারা পড়াশোনার ক্ষেত্রে এদিক ওদিকে থাকে বা স্কুলে গেলে পরে যে একটা মাসিক ন্যূনতম একটা খরচা হয় যে 1003 টাকা, সেই টাকাটাও আমাদের সরকার দেবে, এটা সম্পূর্ণভাবে আশ্বাস দিয়েছে। আর ভারতীয় জনতা পার্টি যেটা বলে আর সেটা অক্ষরে অক্ষরে পালন করে, তার প্রমাণ বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে সেটা প্রতিফলিত হয়েছে, সেটা ভারতবর্ষের জনসাধারণ জানে। হ্যাঁ, বলছি আপনাদের যেগুলো প্রার্থী ঘোষণা হয়েছে, মূলত বললাম সেখানে একজনও মাইনরিটি কোনো ক্যান্ডিডেট নেই বর্তমান পর্যন্ত। আগামীতে যে ঘোষণা হবে সেখানেও কিন্তু মাইনরিটি ক্যান্ডিডেট নেই। সেই বিষয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে, কেন বিজেপি একজন মাইনরিটিকেও যে কোনো প্রার্থীকে যে কোনো কেন্দ্রে এখনও প্রার্থী করতে পারলো না। কি বলবেন সেই বিষয়ে, যদি একটু বিস্তারিত বলেন? দেখেন, আমাদের পার্টির ধর্ম নিয়ে কোনো গল্প নেই, না মাইনরিটি না হিন্দু, এরকম কোনো বিষয় আমাদের মধ্যে নেই। আমাদের একটাই গল্প, যারা দেশকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি, যারা দেশের কথা বলবে ভারতীয় জনতা পার্টির সকলে তার পাশে সবসময় আছে বা থাকবে। একজন বিজেপির ক্যান্ডিডেট আছেন, কিন্তু সাধারণ বিজেপির কর্মী হিসাবে আপনি তৃণমূলের কোন
প্রকল্পকে আপনি সাধুবাদ জানাবেন বা তৃণমূল এমন একটা কাজ করেছে যে আপনার মনে হয় যে ভালো হয়েছে, যদি যা বলেন। সাধুবাদ জানানোর কোনো কাজই এই বর্তমান সরকার করেনি। করার মধ্যে একটাই করেছে, সেটা হচ্ছে গোয়ালপুকুরের প্রত্যেকটা একদম নিরীহ জনসাধারণকে মানে পদে 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 মানে চোখ বন্ধ করে তাদেরকে ধোঁকা দিয়েছে এবং পদে পদে তাদেরকে ঠকিয়েছে। এটাই হচ্ছে একটা নজির গড়েছে। এটা প্রত্যেকটা গোয়ালপুকুরের প্রত্যেকটা মানুষ সেটা আজকের দিনে অনুভব করতে পেরেছে। আর আগামী দিনে তার 2026 ভোটের মাধ্যমে তারা এই জবাবটা দেবে। একবারে রাজ্যের মন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টারের কেন্দ্রে আপনার নাম উঠে এসেছে, কতখানি আত্মবিশ্বাস নিজেকে মনে হচ্ছে? দেখেন, কে মন্ত্রী না সেটা আমাদের ফ্যাক্টর না। ভারতীয় জনতা পার্টি তাদের আদর্শকে সামনে রেখে লড়বে এবং 100% আমরা জয়ী হব, আমরা আশাবাদী। এবং আপনি বললেন যে রাষ্ট্র সর্বোপরি যে কোনো বিষয়ে। এবার হচ্ছে বর্তমানে যে এসআইয়ের প্রক্রিয়া, যে প্রশ্নটা না করলেই নয়, যে রোহিঙ্গা ইস্যুতে যে বিষয়টা রয়েছে, যে বিজেপি প্রায় প্রত্যেকটা জনসভায় বলুন বা প্রত্যেকটা প্রেস মিটেই বলে যে পশ্চিমবঙ্গে প্রচুর রোহিঙ্গা রয়েছে, যেটা বাংলাদেশ থেকে বলুন আসে। কিন্তু সেই জায়গায় বিরোধীদের প্রশ্ন হচ্ছে যে বর্ডার সিকিউরিটি যে দায়িত্ব রয়েছে বিএসএফ, হোম মিনিস্টারের আন্ডারে, সেখানে তারা ঠিক মতন পাহারা দিতে পারছে না কেন? সেই বিষয়ে কী বলবেন যদি বলেন। আর তার আগে বর্তমান সরকারকে প্রশ্ন করা উচিত, বা পশ্চিমবাংলার জনগণ এবং সারা ভারতবর্ষের জনগণ প্রশ্ন করছে যে যে জায়গাটা দিয়ে মোটামুটি আনুমানিক 600 মোটামুটি 500-600 কিলোমিটার যে বর্ডার ফেন্সিটা এখনও জমি দিতে পারেনি বা জমি দেয়নি, একদম ইচ্ছাকৃতভাবে একদম বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের এনে এনাদের মানে ভোট ব্যাংক হিসেবে কাজে লাগিয়েছে বা কাজে লাগাচ্ছে আজকের দিনেও। আর সেটা বর্তমান আমাদের জাতীয় নির্বাচন কমিশন সে তার পুরোপুরি সম্পূর্ণ তাদের ইটা ধরে ফেলেছে এবং এসআইয়ের মাধ্যমে, স্পেশাল ইন্টেনসিভ রিভিউর মাধ্যমে সেটা যে রোহিঙ্গারা আছে বা বাংলাদেশের অনুপ্রবেশকারীরা আছে, যে আপনারা জানেন কলকাতায় গুলশান কলোনিতে যে হারে রোহিঙ্গারা ছিল, যখনই এসআইআর নথিপত্র নেওয়া শুরু হয়েছিল, সেই গুলশান কলোনিতে পুরো ফাঁকা হয়ে গেছে। এটা তার নজির যে পশ্চিমবাংলায় প্রত্যেকটা কোনায় কোনায় রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আছে, ছিল। আর সেটা এই এসআইআর হওয়া শুরু হয়েছে পরেই আমরা কিন্তু পশ্চিমবাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ সেটা একদম সম্পূর্ণভাবে দেখতে পেয়েছে। এখনও আপনারা বললেন যে এসআইয়ের যে প্রক্রিয়া, সেটা অনেক ভোটই এখন বিচারাধীন রয়েছে এবং সুপ্রিম কোর্টে সেখানেও একটা টিপ্পণী করেছে যে, এবং তার মধ্যে ইলেকশন কমিশনার যে এই ভোট ঘোষণা, এবং কী মনে হয় আপনারা একটু এই বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিলেন না, যে না তারা এই বিষয়টা একটু আপনাদের আক্রমণ করতে পারে? কি বলবেন? না না, এরকম কোনো বিষয় না। আর তারা যদি স্বশাসিত জাতীয় নির্বাচন কমিশনকে যদি কোনো প্রশ্ন করে, তারা মূর্খের জগতে বাস করছে। তারা সংবিধান সম্বন্ধে তাদের অনেক কিছু জানার আছে। আমি বলবো তারা সংবিধানটা আগে পড়ুক। শুধু সংবিধানের বই হাতে নিয়ে ঘুরলে হবে না, পৃষ্ঠা উল্টে উল্টে পড়তে হবে, তাইলে পরেই এই প্রশ্নগুলো তারা করতে পারবে না। যাই হোক, বলছি এবার বিজেপির আজকে আপনি ক্যান্ডিডেট হয়েছেন, মূলত আদর্শ মানে কোন দিন থেকে মনে হলো যে না বিজেপি পার্টিটাকে নিজের জীবন ধারণের মধ্যে সামিল করতে হবে বা বিজেপিকে নিজের জীবনের একটি পথ চলার আদর্শ পথ করতে হবে, মানে কতদিন থেকে মনে হলো? যবে থেকে আমি এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছি, আমি পড়াশোনা করতেছিলাম। পড়াশোনার চলাকালীন যে সমস্ত আমি বই অধ্যয়ন করেছি, তো অধ্যয়ন করার মধ্যে আমাদের যে শ্যামাপ্রসাদ মুখার্জি বা দীনদয়াল উপাধ্যায়ের যে সমস্ত বই আমি পড়েছি, পড়ার পরে আমার মনে হয়েছে ভারতীয় জনতা পার্টি এরকমই একটা সাংগঠনিক দল। সেই সাংগঠনিক দল একটাই কথা বলে, প্রথমে দেশ তারপরে পার্টি। আর তার জন্যই আমাকে এই পার্টি ভালো লেগেছে। আর যবে থেকে আজ থেকে 12-13 বছর আগে আমি সংগঠনে আছি, তখন থেকেই আমি এই পার্টির সঙ্গে একদম নিজেকে বিলীন করে দিয়েছি। শ্যামাপ্রসাদ যে পার্টি তৈরি করেছে পশ্চিমবঙ্গে, উনি সেই পার্টি আজকে এত বছর হয়ে গেল স্বাধীনতার, পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসতে পারেনি। মূলত বামফ্রন্ট ছিল, তার আগে কংগ্রেস ছিল,
এবং আদর্শগত দিক থেকে আপনাদের তৃণমূলের সঙ্গে তেমন লড়াই হবে না, আদর্শগত থেকে আপনাদের বামফ্রন্টের লড়াইটা তেমন আপনি মনে করেন আদর্শগত দিক থেকে? বামফ্রন্ট বলেন আর টিএমসি বলেন, যাদের আদর্শ বলতে কোনো কিছুই নেই, তাদের সঙ্গে আমাদের দীনদয়াল উপাধ্যায়ের যে দর্শন, সেই দর্শন মানে তুলনা করে ছোট না করাটাই ভালো। আগামী কিছুদিনের মধ্যেই নোটিফিকেশন জারি হবে এবং আপনার নমিনেশন রয়েছে। কতটা এবং কীভাবে সমস্ত গোয়ালপুকুরবাসীকে আহ্বান জানাবেন এবং নিজের পার্টির যে কার্যকর্তা রয়েছে তাদের কীভাবে এই আপনার নির্বাচনী প্রচারে কাজে লাগাবেন যদি একটু বলেন? ভারতীয় জনতা পার্টির যে সমস্ত কার্যকর্তারা গোয়ালপুকুরের কোনায় কোনায় বিভিন্ন সমস্যার সম্মুখীন এই বর্তমান সরকারের যে গুন্ডা বাহিনী আছে, তাদের চোখে চোখ রেখে যে এর সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর এগিয়ে যাওয়ার তাদের যে মানসিকতা আজকের দিনে যেভাবে তৈরি হয়েছে, আগামী দিনে এই বর্তমানের শাসক দলের যে মন্ত্রী, তাকে একদম 100% পরাস্ত করে আমাদের ভারতীয় জনতা পার্টিকে, পদ্মফুলকে পরিস্ফুটিত করবে, এটা আমি সম্পূর্ণভাবে আশাবাদী। বলছি, আপনি তো একজন যুব চেহারা, দেখা যাচ্ছে আপনার বয়সটাও তেমন নয়। আজকে পশ্চিমবঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দেখতে পাচ্ছি যেখানে চাকরি কর্মসংস্থানে একটা ব্যাপার থেকে যায়, এখানকার সাধারণ যুবক যারা রয়েছে তারা ভিম রাজ্যে কাজ করতে যায় এবং যে সমস্ত সরকারি চাকরি সেই জায়গায় সঠিকভাবে নিয়োগ হচ্ছে না। আপনি এসএসসি বলুন, প্রাইমারি টেট বলুন, এবং একজন যুব যে আপনি ক্যান্ডিডেট, সেই হিসেবে কতটা আশ্বাস দেবেন এলাকার যুব এবং সাধারণ মানুষকে যে যদি বিজেপি ক্ষমতায় আসে আপনারা কতটা সঠিকভাবে এই চাকরির প্রক্রিয়া বলুন বা সরকারি খাতে নিয়োগ করতে পারবেন? দেখুন, বাম শাসন আমলে, বাম শাসন 35 বছর ছিল, আর বর্তমান সরকারের এই 15 বছর, এই যে মোটামুটি 50 বছর আর কি, এই 50 বছরে যুবদের, বিশেষ করে যুবকদের যে তাদের মানে পিছিয়ে গেছে, তাদের যে কয়েকটা প্রজন্ম, মিনিমাম 3টে প্রজন্ম যে হারে পিছিয়ে গেছে, এই পিছিয়ে পড়া প্রজন্মকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিষ্কার বলে দিয়েছে, যারা যোগ্য সময়ে চাকরি পাওয়ার কথা ছিল, তারা পড়াশোনা করেছে, চাকরি পাওয়ার কথা ছিল, তারা পায়নি। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছে তাদের জন্য এক্সট্রা 5 বছর তাদেরকে সুযোগটা দেওয়া হবে। প্রতিজ্ঞা। যাই হোক সরজিৎবাবু, আগামী 23 তারিখে আপনাদের এই উত্তর দিনাজপুর ইলেকশন রয়েছে, আপনি বিজেপির প্রার্থী হয়েছেন। আমাদের নর্থ বেঙ্গল টিভির পক্ষ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা এবং আপনি এই সর্বকনিষ্ঠভাবে একজন ইয়ং সদস্য, আপনার রাজনৈতিক জীবন আরও সফল হোক এবং সুন্দর হোক এই আশা করি। অনেক অনেক ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকল সদস্যকে, নর্থ বেঙ্গল টিভির সকল সদস্যকে আবার প্রণাম করে আমি শেষ করছি। নমস্কার।